আমার মা না মারা যাওয়ার আগে আমায় কি বলছিল জানো? জানলা দিয়ে কারা ঢুকছে, কালো কালো অনেক লোক। আমাকে বলছে তুই সরে যা, তো কেউ নিয়ে যাবে। হঠাৎ করে মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। ডাক্তার এসে বলে যে ওনার লিভার বাস্ট করে গেছে, যে রান্নাঘর থেকে না কেউ বেরিয়ে ওপরে চলে গেল হামাগুড়ি দিয়ে চার ওপরটা আমি যেতে পারবো না, আর আমি যেতে চাইও না। ওপরে গেলেই আমার শরীর প্রচন্ড ভারী হয়ে যায়, আর আমি না ফিল করি যে আমার ওপর কেউ ভর করছে। আমি এটা ফিল করি, আমার শরীর খারাপ হতে শুরু করে। সেকেন্ডলি, আমার দিদা মারা যাওয়ার কিছু মাস পর থেকে আমার দাদু অস্বাভাবিক কথা বলতে শুরু করে আমার মা এবং আমার মাসিকে, যে তোদের মা আসছে, আমার সাথে কথা বলছে, আমাকে বলছে যে তোমাকে খুব তাড়াতাড়ি আমি নিয়ে যাব। ঠিক মারা যাওয়ার 6 মাস আগে আমার দাদু আমাকে বলেছিল যে তোমার দিদা এসেছে, আমাকে নিয়ে যাবে বলেছে। আর ঠিক আমার ওই কথাটা বলার 6 মাস বাদেই কিন্তু আমার দাদু মারা যায়। এবার ওই স্টার্ট হলো ওই বাড়িতে মৃত্যু মিছিল। ওই বাড়িতে না কোনো বিয়ে আর লাগেই নি, নয় শ্রাদ্ধ শান্তি, নয় বাৎসরিক কাজ। এছাড়া ওই বাড়িতে মানে কোনো রকম অনুষ্ঠান, কারুর জন্মদিন, কারুর কিচ্ছু না। মানে আমি যে এখন বলছি না, আমার মানে গায়ে কাটা দিচ্ছে। ঠাকুর ঘরে ওখানে লোক তো পুজো করতে যায়, মানে এককালে আমার দিদা যখন জীবিত ছিল তখন ওখানে অন্নপূর্ণা পুজো, কালী পুজো কি না হয়েছে। এখন সেটা হয়ে গেছে একদম একটা শয়তানের আখড়া। মানে আমি নিজে চাক্ষুষ জিনিসটাকে সেই দিন ওখানে দাঁড়িয়ে থাকতে দেখেছি। একটা মিশ কালো, মানে অন্ধকার একরকম হয়, আর একটা নিকেশ কালো, মানে তুমি বুঝতে পারছো যে ওখানে না কেউ দাঁড়িয়ে আছে আর সে না দেখছে। এটা তুমি না বুঝতে পারবে। অ্যাকচুয়ালি ওটা আমার বাড়ি না, ওটা আমার মামার বাড়ি। কোনো কারণ ছাড়াই মানে আমি বাবাকে দেখতে গেলাম, কিচ্ছু না, বাবা ভালো ছিল। সানডে হঠাৎ করে বাবা স্ট্রোক করে গেল। মানে আমি জানি না, ওই বাড়ির এমন কিছু আছে যেটা না আমাদেরকে ভীষণভাবে প্রবলেমে ফেলছে। ইভেন এখনো আমার দিদাকে প্রতি রাত্রিরে, মানে আমার দিদা বলতে আমার মায়ের কাকিমাই জীবিত আছে, আর তাকে এমনভাবে মোহগ্রস্ত করেছে সে ও বাড়ির বাইরে যাবেই না। তলায় এখন শুধু আমার কাকিমা আর আমার মায়ের এক কাকার ফ্যামিলি থাকে। তারা অলরেডি ফ্ল্যাট খুঁজছে, কারণ তারা না রীতিমতো ভয় পাচ্ছে। রাত্রির হলেই ওপরে দৌড়াদৌড়ি, একটা চাপা হাসি। তো তারা অলরেডি ফ্ল্যাট খুঁজে চলে যাওয়ার প্ল্যান করেছে। আমার দিদা জানি না তার কি মোহগ্রস্ত, মানে সে মানে আমি যতই বলি আমার কথা তো শুনছেন না। আমার মায়ের সব জাগ্রত খুঁড়তুত দাদারা আছে না, সম্পর্কে আমার মামা হয়, তারাও বলছে যে তুমি একা এখানে না থেকে তোমার, অ্যাকচুয়ালি আমার মায়ের কাকিমা হচ্ছে নিঃসন্তান, ওনার কোনো ছেলে মেয়ে নেই। আমার মা আর মাসিকে উনি মানুষ করেছেন। তো উনি কিছুতে ওখান থেকে বেরোতে যায় না। এবার আমাকে আমাকে বলছি, আমার কি মানে গায়ের ভেতর কাটা দিয়ে। আমি একদিন ফোন করেছি সন্ধেবেলা খবরটা নেব বলে, দরজা বন্ধ, একটা কাতুয়া সামথিং আছে, একটু জল জল টাইপের, ঠিক আছে, ওটা হচ্ছে একটা অ্যাকচুয়াল একটা রান্নাঘর। আমার দিদা কথা বলতে বলতে একটু অন্যমনস্ক হয়ে গেছে। কি হলো, তুমি কি সিরিয়াল দেখছো নাকি, আমি পরে ফোন করছি। বলছে জানো তো, ওই রান্নাঘর থেকে না কে একটা দৌড়ে ছাদে চলে গেল। আমি সাথে সাথে বললাম কি তুমি ঘরে চলে আসো, দরজাটা লাগিয়ে দাও, ঘর সন্ধেবেলা তুমি বাইরে কেন বসে আছো। বলে কি ওরা আমায় কিছু করবে না। যতবার আমি জিজ্ঞেস করি ওরাটা কারা বা কি, আমার দিদার ভেতর থেকে এই কোনো কথাবার্তা কিছুই বেরোয় না। আর সব থেকে প্যাথেটিক হচ্ছে ওই বাড়িতে যারা ছিল তারা আজ কেউই বেঁচে নেই। যারা বেরিয়ে গেছে, যেমন আমার বোন, ওরা বেরিয়ে অন্য জায়গায় ফ্ল্যাট নিয়েছে বলে আপাতত বলবো যে ওরা ভালো আছে। বাট আমার মাইমার শরীর কিন্তু খুবই খারাপ, প্রায় দিনই হাঁটু ব্যথা, নয় এই ব্যথা। আর জানি না ওই বাড়ির পিলার গুলোকে আগে মারা হয়েছে, মানে যে ওই বাড়িতে আছে, আমি জানি কে আছে, সেটা আমরা অলরেডি বার করে ফেলেছি। তো ওই বাড়িতে যে আছে না, সেই না আগে পিলার গুলোকে সবাই, মানে সব পিলার গুলোকে
ভেঙে দিয়েছে। ফার্স্টে আমার দিদাকে দিয়ে শুরু হয়েছে এই রিভেঞ্জটা নিয়ে। এইবার শুরু হলো বাড়িতে সব অতিলৌকিক ঘটনা। এবার শুরু হলো কি, এইবার আমার দাদু অস্বাভাবিক কিছু কথা বলতো। আমাকেও একদিন বলছে তোর দিদা আসে। আমি বলছি দেখো তোমার মনে হয় তুমি দিদাকে মিস করছো, তুমি এগুলো। বলছে না তোরা আমায় বিশ্বাস করছিস না, রাত্রিবেলা আসে। যে জিনিসটা বলছি, বাড়িটা না আস্তে আস্তে খুব অন্ধকার আচ্ছন্ন হতে শুরু করলো, ড্যাম্প পড়তে শুরু করলো। যতই আমার দাদু পরিষ্কার করুক, আমার দাদুর আবার পরিষ্কারের বাতি, দিন রাত ওই এখানে ময়লা হচ্ছে, এটা ধুচ্ছে, ওটা ময়লা হচ্ছে। আর শুরু হলো তোমার পোকা মাকড়, বেসিক্যালি আরশোলা, কেন্ন, মানে জানি না কোত্থেকে এগুলো আসতো। আমার দাদু কিন্তু এমনি নয় যে পরিষ্কার করতো না, যথেষ্ট পরিষ্কার করতো আমার দাদু। তো আমার দাদু না আমাকে এরকম বলতে শুরু করলো যে তোর দিদা আসছে, আমার মাকে বলছে। আমার মা বিশ্বাস করতো না। আর আমার মা না খুব একটুখানি এই বিষয়ে একটু ভয় পেত, কারণ আমার মা একা থাকতো, মানে আমার বাবা অফিস চলে যেত, ধরো আমি তখন স্কুলে পড়ি। আমার মা বলতো কি এসব বলবে না, একা রান্নাঘরে রান্না করতে হয় এরকম। এইবার হচ্ছে যেটা আমি প্রত্যক্ষদর্শী করেছি, আমার মাকে জিজ্ঞেস করা তো মা এড়িয়ে গেছে আর কি, হয়তো বলতে চাইনি। আমি লাস্ট দাদুকে মৃত্যুশয্যায় দেখেছি। দাদু ঘরের একটা নির্দিষ্ট দিকে তাকিয়ে একটা অস্বাভাবিক আচরণ করত, যেন ওই জায়গায় কেউ দাঁড়িয়ে আছে আর দাদুকে না শাসাচ্ছে যে তুই যদি বলিস তোকে কিন্তু আমি ছেড়ে দেবো না, এরকম। চাহনিটা আমি ঠিক বোঝাতে পারছি না, মানে অস্বাভাবিক। ওটা দেখলে না তুমি মনে করবে যে জিনিসটা না, দাদু না চোখ ঘোরাতো, আমি বলবো না যে জিনিসটা এক জায়গায় স্থায়ী ছিল, ঘুরতো। এবার আমি একদিন মাকে না কোয়েশ্চেন করি যে এরকম অস্বাভাবিক আচরণ দাদু কেন করছে। মা বলছে নার্ভের সমস্যা হয়ে গেছে তাই। দেখো আমি এটা বিশ্বাস করি না, মানে ঠিক নয় আমার, মানে যেই মানে দাদু ধরো শুয়ে আছে, নয় দরজার পেছনটা, মানে মেন দরজা যেখান দিয়ে ধরো দাদুর দরজাটা আমি ঢুকলাম ঘরের, ওই দরজার পেছনটা, নয়তো আমার মাথার ওপর। আমার মুখের দিকে তাকাচ্ছে না, তাকাচ্ছে আমার মাথার ওপর। আর সে এমন ভাবে তাকিয়ে আছে যেন সে থ্রেটনিং করছে তাকে। তো অস্বাভাবিক শোনো, দাদু কথা বলা ছেড়ে দিয়েছিল এইসব সমস্যার জন্য। ঠিক মারা যাওয়ার 6 মাস আগে আমার মাকে বলে যে তোমার মা এসেছে, আমায় নিয়ে যাবে। আর যে ডেটে বলে দেয় আমার দাদু, সেই ডেটেই মারা যায়, এক্স্যাক্টলি সেই টাইম, যে 7ই জানুয়ারি আমি এরকম মারা যাব, তোর মা এসে আমাকে নিয়ে যাবে বলেছে। এই এইবার বাড়িটা না দেখবে তুমি, এইবার কি হয় যে আমার দিদা মারা যেতে পুজো আচ্ছা তো গেল, এবার পুজো আচ্ছা কিচ্ছু হয় না। এইবার ঠাকুর ঘরে পড়তে শুরু করলো আলকাতরা। আমি জানি না যে এরকম অন্যের ঠাকুর ঘরে হয় কিনা, মানে ঠাকুরগুলো আমার মাসির কাছে এখন, আমার ঠাকুর নিয়ে চলে গেছে, যেহেতু কেউ পুজো করে না, শুধু শুধু ওখানে ফেলে রাখবে, তাদের তো একটা নিত্য পুজো হতো আগে। এই জিনিসটা এবার, এই জিনিসটা যেটা ঘটছে সেটা হচ্ছে ওপরে, ঠাকুর ঘরটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে তোমার বাঁ সাইডে। ঠাকুর ঘরে ঢোকাই যায় না, ঠাকুর ঘরে ঢুকলেই তুমি ফিল করতে পারবে যে কিছু আছে, যে তোমাকে না মানে বাধা দিচ্ছে ওখানে ঢুকতে। আমি জানি না, ঠাকুর ঘর তো উপাসনা করার জায়গা, লোকে ওখানে ঠাকুরকে ডাকে। আমরা ঠাকুর ঘরকে দেখলে, মানে আমি তো দেখলে 10 হাত দূরে চলে যাবো, ওই ঠাকুর ঘরে আমি ঢুকবোই না। আমি ওইখানে ওই জিনিসটাকে না দাঁড়িয়ে থাকতে দেখেছি, যে জিনিসটা ওই বাড়িতে আছে। বিগত কয়েক দিদা মারা যায়, দাদু মারা যায়, কিছুদিন জিনিসটা না স্টপ ছিল, কারুর কিছু হচ্ছে না, সবকিছু ঠিকঠাক আছে। আমার মাও ভাবলো যে মায়ের জন্যই দাদু কষ্ট পাচ্ছিল, মা চলে গেছে, তাহলে বাবা এখন নেই, এখন তাহলে কাকা কাকিমা আর যারা ওখানে থাকে তারা। ঠাকুর ঘরে পড়তে শুরু করলো আলকাতরা, দেয়ালে নিজে থেকে ওরকম কালো কালো ড্যাম্প পড়ে গেছে, ছবিগুলো সব আবছা হয়ে যাচ্ছে, কালির ছবি ছিল সেগুলো নেই, মুছে যাচ্ছে ছবিগুলো। ওখানে আমাদের গোপাল থাকতো, গোপালের সিংহাসনটা ভাঙা চোরা, কি করে ভাঙলো জানি না, কারণ আমার মাসি নিতে গিয়ে বলছে গোপালের সিংহাসনই ভেঙে দিয়েছে। এইবার হচ্ছে বাগানে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করে, সেটা আমার ওই মায়ের কাকা বেঁচে ছিলেন, উনি বলছে যে বাগানে কিছু অদ্ভুত আওয়াজ, এরকম। সেই আওয়াজটা না কোনো মানুষ বলতে পারবে না, আর এই আওয়াজটা না আমি শুনিনি,
ও আমার দাদু আমার গল্প যে খুব আওয়াজটা না ভীষণভাবে মানে না কোনো মানুষের না কোনো জীবের, তার মাঝামাঝি আওয়াজটা, মানে মিক্সড কুকুর আর মানে কুকুর আর বিড়ালের না মিক্সড ভয়েস আসছে। আমি বলছি এটা আবার কি ভয়েস? বলছে না, ওরম রাত্রির হলেই ওখানে না বিচ্ছিরি ভাবে কাঁদে। সে কাঁদা মানে তোমাকে কি বলবো, সে যেন আমার গায়ে কাটা দিতে বলছি, মানে কান্নাটা হচ্ছে একদম সেই মানে তোমার যদি আপনজন চলে যায় তুমি যেরকম মরা কান্না কাঁদবে ওরকম করে কাঁদবে। এইবার ওখানে ব্যাপারগুলো আমি তোমায় বলছি, এদের খুব বাজে স্বভাব ছিল। মানে আমার মা যখন অনেক ছোট ছিল আমার মা গল্প করেছে যে মায়েদের না গরু ছিল আগেকার দিনের, বুঝেছো? আমার মা অনেক আগের, মানে আমার মা ধরো মানে আমার মা 1970-এ জন্মেছে। আমার মা সেই 78-এর বন্যা দেখেছে, যে তো সেই সময় থেকে আমার মা বলছে যে মা ইংরেজদেরও দেখেছে ওই কোম্পানিতে আসতো এ করতো। তো মায়েদের পুরো ভরা সংসার ছিল। পেছন দিকে যে বাগান দেখেছো, বাগানের পাশে না গোয়াল ছিল, তারপর কিছু কুকুরও ছিল। সেই কুকুরগুলো মারা যেতে নাকি পিছনের বাগানে পোতা হতো। আমি জানি না এটা কে আইডিয়া দিয়েছিল বা কেন, এটা ভীষণ খারাপ। আমি যখন এটা জানতে পারি আমি বলি তোমরা কেন অন্য কোথাও তাকে মাটি চাপা দাও? ওখানে এখনো দুটো কুকুরের তোমার সমাধি আছে। জানি না ঝোপঝাড়ে মনে হয় ঢেকে গেছে, বা যখন ঝোপঝাড় থাকতো না মানে পরিষ্কার করা হতো বাগানটায় কিন্তু গেলে দেখা যেত এরকম দুটো কুকুরের সমাধি আছে। আর সেই কুকুর খুব প্রিয় ছিল, মানে আমার মাও তাকে দেখেছে, মানে মায়ের সময়কার আমিও দেখেছি, অনেক বয়স হয়ে গেছে তার। এবার একটু অস্বাভাবিক লাগে। আমরা ওই বাড়িতে অনেকেই থাকে, মায়েদের জেঠা জেঠি শরিক সবাই, তোমায় বললাম একান্নবর্তী। তো কেউ কোথাও গেলে না কোনো চাপ ছিল না যে কুকুরটাকে কে দেখবে, কেউ না কেউ ওর টেক কেয়ারের জন্য থাকতো। তো এরকম গেছিলাম একটা, এরকম বেড়াতেই মনে হয়। তো এসে দেখি কুকুরটার মুখ দিয়ে গ্যাজলা উঠে কুকুরটা পড়ে আছে। তো পরে ডাক্তার বলেছিল যে ওকে নাকি কোনোভাবে বিষ দেয়া হয়েছে, বাট কে বিষ দিয়েছে সত্যি মানে আমাদের কারুর কাছে কোনো উত্তর নেই। এবার হচ্ছে এখন তুমি যদি যাও না, মানে আমার খুব ইচ্ছা আছে তোমাকে নিয়ে যাওয়ার, রাত্রিরে থাকতে পারবে কিনা বলতে পারছি না, কারণ নিচে তো অনেকে থাকে, ওরা হয়তো অ্যালাউ করবে না। বাট দিনের দিন তুমি গিয়ে অনায়াসে ওটা ভিজিট করতে পারো। বাগানটা না আস্তে আস্তে বাড়িটাকে গিলে নিচ্ছে, আত্মসাৎ করছে বাড়িটাকে। তা যতটা ছিল তার থেকে অনেকটা এগিয়ে এসেছে। তোমাকে যখন ছবি দিয়েছি ওটা হচ্ছে 2022-এ আমার এই মায়ের কাকা মারা গেছিল তার শ্রাদ্ধের কাজের সময়। বাগানটা না আমি এই রিসেন্টলি গেছিলাম, তারপরে যা শুনেছি, আমাকে তো বাড়ি থেকে কেউ ছাড়েই না মামার বাড়িতে যাওয়ার জন্য। তো বাগানটা না এগিয়ে আসছে, সেটা আমিও দেখছি। মানে অলরেডি ওই গোয়াল ঘরটাকে আত্মসাৎ করে ফেলেছে, এইবার ঘর মানে আমাদের মামার বাড়ির দিকে এগাচ্ছে। বাগানটা আস্তে আস্তে পুরো বাড়িটাকে একদম পুরো খেয়ে নেবে, আমি তোমায় বলছি। আমার এরকমই মনে হয় যে ওই মানে বাগানের ভেতরই বাড়িটা পুরো তলিয়ে যাবে। এইবার হয়েছে কি, আমার মায়ের যে ছোট কাকা সম্পর্ক, তার এবার শুরু হলো বাড়াবাড়ি। সে ডিফেন্সে চাকরি করত, মানে ডিফেন্সের খুব উঁচু পদে ছিল না, ওই ক্লার্ক ধরো না, মানে ওই দরোয়ান হিসেবে কাজ করতো। বা যেহেতু ওখানে কাজ করতো কি মানে ওই সরকারি চাকরি এরকম, তার হঠাৎ করে মাথাটা খারাপ হয়ে গেল, সে আর যাবে না অফিসে। বাড়িতে ভাঙচুর করছে, মানে সে কি অবস্থা, মানে মারামারি কাটাকাটি এরকম করছে। তার এক ছেলে আছে আর তার বউ, সে তাকে ধরে ঘরের ভেতর রাখা যাচ্ছে না, সে সাইকিয়াট্রিস্ট দেখানো হয়, তাকে সেই ঘুমের ওষুধ দিয়ে দিয়ে রাখা হয়। এই করে ধরো ওই 2015 সালে খুব জোর ওই যে কাকা মারা গেল, তারপর ওই 6 মাস খুব জোর এরকম তাণ্ডব চালালো। এবার একদিন রবিবার আমি আর আমার ওই মাসির মেয়ে আমার ওই মায়ের যে কাকিমা আছে তার সাথে দেখা করতে গেছি। আমাদের এটা নিয়ম ছিল যে আমাদের উইকেন্ডে আমরা একটু দেখা করে আসবো। ওই দাদু দিদাই তো আছে, আর তো নিজের দাদু দিদা তো চলে গেছে। এবার আমি তখন নিচেই ছিলাম, আমি খুব একটা না এসব ইনসিডেন্ট হওয়ার পর থেকে ওপরে যেতাম না, ওপরে গেলেই আমার গাটা ভারী হয়ে যেত। আর আমার না মন বলতো যে আমার না ওপরে যাওয়া উচিত না, তাও আমাকে জোর করছে। আমার দিদা বলে যা একবার ছোট দাদুকে দেখে আয়,
শরীরটা খুব খারাপ। বললাম কেন, কি হয়েছে? বলে না ওই যে মাথাটা কি পাতলা হয়ে গেল, ভালোই ছিল ছেলেটা। তো আমি আর আমার দিদিভাই গেছি, আমাদের সাথে না খুব ভালো করেই কথা বললো। আমি বললাম যে আমার একটু ভয় ভয় লাগে, হ্যাঁ আমি একটু ভয় পাই। আমি দিদিভাইকে বলছি কি তাড়াতাড়ি চল তো, এইখানটা না আমার ভালো লাগে না, এই ওপরটা এলেই একই ঠাকুর ঘর আর তার উপরে। তখন বলছে কি না না কিছু হবে না, দাঁড়া না আমি আছি। তো আমরা কথা বলে নিচে এসেছি, বলে খাট থেকে নাকি ভোল্ট খেয়ে পড়ে মাথা ফাটিয়ে ফেললো। তো এই করে খুব জোর চিৎকার করেছে ওনার ভাই, আর সাথে সাথে নিচে ওনার ছেলে ছিল, সে দৌড়ে গেছে, গিয়ে দেখছে মাথা ফেটে একদম গল গল করে রক্ত পড়ছে। কোনো রকমের রক্তটাকে চাপা হয়, সাথে সাথে বিদ্যাসাগর আছে বেহালা, ওখানে নিয়ে যায়। ওনার মোটে 4 দিন সার্ভাইভ করেছে। ডাক্তার বলছে শ্বাসনালীতে খাবার জমে গেছে। এই যে আমাদের যে শ্বাসনালী আছে, মানে এই যে শ্বাসনালী আর এই যে খাদ্যনালী, তার মিডিলে নাকি 1 সপ্তাহের খাবারটা জমে আছে। উনি বার করে আমাদেরকে দেখিয়েছেন যখন মারা গেছে। মানে 4 দিন থাকার পর 5 দিনের মাথায় সকালবেলা মারা যায়। পোস্টমর্টম করা হয়, যেহেতু হসপিটালেই মারা গেছে। এই গলা থেকেই এত এত খাবার বার করেছে, কুণ্ডুলি পাকানো রুটি, কুণ্ডুলি পাকানো ভাত, ওটা নাকি উনি গেলেনি। 1 সপ্তাহ ধরে যে খাবারটা ওনাকে দেয়া হয়েছে, উনি পুরোটা নাকি গিলতে পারেনি। এরকম হয়, আমি জানি না। আমার মাকে যখন বলছে আমি শুনছি, আমিও শুনেছি, কারণ আমার মা ভয়েসে তখন থেকে ভয় পেত, তো ভয়েসে শুনতো যে তুইও শোন, আমার পাশে বসে আছিস। আমি বলছি যে তাহলে বলছে ওইটাই বলেছে যে শ্বাসরোধ হয়ে আর কি মারা গেছেন। এইবার হচ্ছে আহ আমার ছোট দিদুনের, এই যে ওনার যে ওয়াইফ, তার 3 পর থেকেই সে এবার ভুগতে শুরু করলো। তার নানা রকম শরীরে অবক্ষয়, নানা রকম মানে পিরিয়ডস জনিত সমস্যা যেগুলো হয়ে থাকে, হতে শুরু করলো। এবার মামা আমাকে বলছে মায়ের না এরকম দেখছি, আমার না মনে হচ্ছে এই বাড়িতে কোনো দোষ হয়ে গেছে, জানিস তো। অ্যাকচুয়ালি আমার দিদাকে জেঠিমা বলছে যে বড় জেঠিমা মারা যাওয়ার পর থেকেই জিনিসগুলো এমন করে ঘটছে না, তুই দেখ পরের পর শ্রাদ্ধ শান্তি, পরের পর বাৎসরিক কাজ, কোনো ভালো কিছু হচ্ছে না। তো আমি বললাম যে তাহলে কি করবি? তখন বলছে যে দেখ বাবা তো চলে গেল, মানে সেই পরিবর্তে আমার মামা আর কি চাকরিটা পেয়েছিল, আমি তো সবে চাকরিতে জয়েন করেছি, দেখি আমি মাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। তো আমি বললাম যে হ্যাঁ এটাই ভালো আইডিয়া, যত তাড়াতাড়ি সম্ভব তুই দিদুনকে নিয়ে চলে যাস। বলছে হ্যাঁ। আর এইবার হচ্ছে এবার আমার মায়ের কাকিমার এবার পালা শুনে সে একদিন, এবার এটা হচ্ছে 2016 সালের ঘটনা, তার মিডিলে আর কিছু হয়নি। আবার কিন্তু সব চুপচাপ যে যার মতো, ওরাও আবার দেখাশোনা করছে, আমার মাকেও আর বেশি যেতে যেতে হয়নি এরকম, ঠিক আছে। এইবার শুরু হলো যে আমার মায়ের যে কাকিমা, তার ওপর বাবা, সে এবার আমার দিদা চলে যেতে পুরো সংসারের ভার তার ওপর, রান্না বান্না করা, এই করা। এইবার ওই ঘটনাটা আমি তোমায় বলি, যেটা আমি বলেছি। একদিন রাত্রি 11:30, আমি জানি না দিদা ওই রাত্রিরে কি করতে বেরিয়েছিল, আমি হলে তো বেরোতাম না। আমার দিদা বেরিয়েছে, কি বোধহয় বাথরুম পেয়েছে, কিছু একটা হবে, সবে বেরিয়েছে। এবার ওরকম আমাদের প্রচুর আগেকার দিনের লোহার তালা আছে, এসব ভীষণ ভারী, ও পা পড়লে তোমার আর দেখতে হবে না, পা পুরো থেঁতলে যাবে। লোহার তালাগুলো তোমার এরকম, এই যে দরজায় যেখানে কুলুপ দাও না, যে একটা এরকম আংটা টাইপের থাকে, ঝোলানো থাকে জিনিসটা। এবার আমার দিদা তখন আমার মাকে যখন ফোন করেছে রাত্রির 12টা হবে, এবার ঘটনাটা হয়তো ওই 11:30টার দিকে হয়েছে। এইবার আমার দিদা নাকি বেরিয়েছে, বেরিয়ে একটা হেঁটেছে, কি হয়েছে জানো তো, বাগানের দিকে যে দরজাটা সেইটা তাড়াম করে খুলে গেছে, আর ওই যে লোহার তালাটা ওটা আমার দিদার পায়ের সামনে এসে পড়েছে, মানে আরেকটু হলে আঙুলে পড়তো, আঙুলটা থেঁতলে যেত। আমার দিদা অনেক বুঝতে পেরেছে যে এই যে আওয়াজটা হয়েছে না, বুঝেছে যে কিছু একটা হবে, আর আমার দিদা সরে গেছে। কতটা আন্দাজ করতে পারছি কিন্তু, মানে মায়ের কাকিমা যে এই বাড়িতে না কিছু একটা জিনিস আছে যেটা এরকম ঘটনাটা ঘটাচ্ছে। সাথে সাথে আমার মাকে ফোন করছে, আর সেই গলা তুমি পুরো কাঁপছে, আমার আমার দিদার গলা, আর আমার গায়ে এখন কাঁটা দিচ্ছে, পুরো কাঁপছে আমার দিদা। এইভাবে আমার মাকে বলছে শোন না, কি
বলছে জানিস তো, আমার বলছে কি হয়েছে এত রাত্রিরে 12টা, তো এ কাকা ভালো আছে, তুমি ভালো আছো? আমার মা তো ওরম টেনশন করে, বলে সে তালা এসে আমার পায়ের মধ্যে পড়েছে, বলে তোমার পায়ে কিছু হয়নি তো? বলছে না। এইবার বলে সে সদর দরজা হাত করে খুলে দিয়েছে, বাগানের দরজাটাও হাত করে খুলে দিয়েছে। আমি এগোতেই পাচ্ছি না, আমায় না দাঁড় করিয়ে রেখেছে। আর আমার দিদা একটু আমার দিদা একটু মডার্ন টাইপের, ফোন টোন ইউজ করতে পারে তো, আর ইচ্ছে করেই শিখিয়ে দিয়েছি আমি, যাতে আমাদের সাথে অন্তত তুমি একটু কানেক্ট থাকতে পারো। বলে আমি না এগোতে পারছি না। আর ভাবো যে ওপরে যারা ছিল তারা নেই, ওই পাশে যারা আছে তারা অলরেডি ঘুমিয়ে পড়েছে। আর এরা তো রাত্রি 9টা হলেই, যারা ওই যে যার বাবা মারা গেল, মানে ওই যে আমার দিদার ঘরে যারা থাকে, তারা অলরেডি 8টা 8:30টার মধ্যে তালা চাবি দিয়ে ঘুমিয়ে পড়ে। মানে তো নেই যে আমার দাদু দিদার ঠিক আছে কি না আছে, তারা এসব দেখে না। মানে যবে থেকে আর কি ওর বাবা মারা গেছে, ওই মামাটা আমাদের দিকে এত খেয়ালই দেয় না। এবার দিদা নাকি কনস্ট্যান্ট ওখানে 10 মিনিট ওইভাবে দাঁড়িয়েছে, দিদাকে চলতে দিচ্ছে না। আর অস্বাভাবিক একটা না গরম হাওয়া, মানে ধরো সেই লু বয় না, মানে রাস্তায় বেরোলে আমরা যে লুটা পাই, ওরকম একটা বিভৎস একটা লু। আর তারপরে আমার দিদা ধপাস করে বসে, ওই যে বসে পড়লো, এবার আমার দিদারও সেম হলো, বা পোষণ আমার দিদার পড়ে গেল। ওই লাস্ট কথা বলেছে আমার মায়ের সাথে, তারপরে জড়িয়ে গেছে, স্পিচ জড়িয়ে গেছে। এবার অনেকক্ষণ আসছে না দেখে আমার মায়ের কাকা বেরিয়েছে খুঁজতে, যে কোথায় গেল, এই মনে হয় টরে গেছে নাকি। গিয়ে দেখছে ঠিক ওই রান্নাঘরের, আর ওই যে রান্নাঘর বলছি, ওই যে বাগানের দরজা আর সদর দরজা একটু পাশাপাশি, মাঝখানে একটুখানি ওই তোমার প্যাসেজ আছে, ওই প্যাসেজটার মধ্যে পড়ে আছে আর বেঁকে গেছে শরীরটা, বুঝেছো? ভালোই চেহারা আছে ওনারও, আমাদের ফ্যামিলি সবাই মোটা সোটা হেলদি মানুষ, সেই চেহারা হলাম মানুষ, সে একেবারে কুঁকড়ে গেছে, তার বাঁ পোর্শন কুঁকড়ে গিয়ে মুখটা না এই দিকে মানে বাঁ দিকে এরম বেঁকে গেছে, জিভটা এরম বেরিয়ে আছে। সাথে সাথে পাড়ার লোকদের ডাকা হয়, সাথে সাথে ওখানকার কাছাকাছি সরকারি হাসপাতালে সেই রাতেই নিয়ে যাওয়া হয়। আমার বাবা মা এখান থেকে বেরোয়, আমাকে নিয়ে যায়নি কত রাত বলে। নিয়ে যাওয়ার পর ডাক্তার বলেছে যে ওনার কিন্তু প্যারালিসিস হয়ে গেছে, উনি এখন কবে ঠিকঠাকভাবে উঠতে পারবেন সেটা আমরা জানি না, আর ওনার কথা বলার শক্তিও চলে গেছে। মানে যদি ঠিকও হয়ে যায়, ওনাকে ওই স্পিচ থেরাপি দিতে হবে, তবে গিয়ে উনি কথা বলতে পারবেন। এইবার এরকম হওয়ার পর এইবার শুরু হলো আমার মায়ের কাকিমার ট্রিটমেন্ট। বাড়িতে লোক আসতো, ফিজিওথেরাপি করতো, আর তারা আসতো। বাট এইবার হলো আমার সাথে, এইবার যে ঘটনাটা হয়েছে আমার সাথে, এইবার আমি বলছি যে আমি কি দেখেছি। এইবার আমরা ওই তোমার বদমাইশি করছিলাম, যা হয়। আমরা 3 বোন এক জায়গায় হয়েছি, আমার এই বোন, আমি আর আমার ওই দিদি ভাই, আমরা এবার এক্সপ্লোর করছি। কেন হবে না, কেন ছোট থেকে আমরা ওখানে সব গরমের ছুটি বলো, পুজোর ছুটি বলো কাটিয়েছি। এত কিছু হয়ে থাকলেও ওটা তো সেই আমাদের ছোটবেলার খেলার জায়গা, তো আমরা ওই নিজেদের ছোটবেলা খুঁজে পেয়েছি এরকম। এইবার হচ্ছে কি, তখন 4:30 হবে, আমি বারণ করছি, ওরা আমাকে ধরে বেঁধে নিয়ে গেছে ওপরে। সেই ওপরে নিয়ে গেছে না, আমার শরীরটা খারাপ করতে, আমি বলছি কি আমার না ভাল লাগে না, কিরাম একটা দেখ, ঘরগুলো খোলা, কিচ্ছু নেই, মানে তোমায় না মনে হবে ঘরগুলো তোমায় খেয়ে নিচ্ছে, হাঁ করা, কি তোরা এখানে এসেছিস। এবার আমার বোন বলছে কি আমার ঘরটা আমি খুলবো। আমি বলছি কেন, তালা দিয়ে গেছিস, এখন খুলবি কেন? বলছে দাঁড়া না, আমি দেখবো যে কি কি জিনিস আছে। এবার বিশ্বাস করবে না, আমরা 3 জনে মিলে গেছি ওর পেছন পেছন, ওর চাবিটা নিয়ে গেছে, তালাটা খুলেছে, ঠিক আছে, আশপাশটা এরকম খুলেছে। বিশ্বাস করবে না, আমি ফিল করছি পিছনে কেউ পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে, সে দরজাটা আমাদেরকে খুলতে দিচ্ছে। আমি যেরকম জোর দিচ্ছি না, অন্য কোনো জায়গা হলে আমি আমার বোন সব হুমড়ি খেয়ে ভেতর দিকে গিয়ে পড়বো। আমরা এত ফোর্সফুলি চেষ্টা করছি ওটাকে খোলার। এবার আমার অনেকক্ষণ করার পর না আমার কি মনে হলো, আমি না ওকে এই ধরনের কথা বলেছি, ওটা আমায় পরে বলছে যে তুই তার মানে জ্ঞানে ছিলি। আমি কি বলেছি জানো ওকে, আমি নাকি ওকে বলেছি
আহ, যে ভেতরে আছে সে না চাইছে না দরজাটা খুলতে। আমার মনে নেই কিন্তু এই কথাটা যে আমি ওকে বলেছি। কে বলছে এটা অনেক পরে, এই যে ঠেলাঠেলি হচ্ছে তারপরে আমি পিছন দিকে তাকাই, ঠিক আছে, এমনি দেখার জন্য যে কেউ আসছে না তো। আমরা এরকম ধাক্কাধাক্কি করছি দরজার মধ্যে, মানে আমার এখনো গায়ে কাটা দেয়। ঠাকুর ঘরের সামনে একটা নিকাশ কালো একটা অবছায়া, ওই তখন 4:30 ফেব্রুয়ারি মাসের, ধরো 4:30 যে ওই ক্ষীণ যে এবার সন্ধে হয়ে আসবে সেই ছায়াটা আমি দেখেছি। ভীষণ গায়ে কাটা দিচ্ছে। সেই ছায়াটা আমি দেখেছি যে জিনিসটা না ওই ঠিক ঠাকুর ঘরের সামনেই দাঁড়িয়ে আছে, আর তার দৃষ্টিটা পুরো আমাদের তিনজনের ওপর। আর দৃষ্টি কিরম বলতো, মানে তার মুখ চোখ আমি দেখতে পাচ্ছি না, বাট চোখ ঠিক কোটর টাইপের, মানে চোখের ভেতর কিছু নেই, ফাঁকা, মানে মানুষ আকৃতি, কিন্তু কালো মানুষ আকৃতি, পুরুষালী দেহ এইটুকু বলতে পারি। সে না তীক্ষ্ণ, মানে চোখ কোনো আইবল নেই, কিন্তু তাও আমি বুঝতে পারছি চাইনাটা না তীক্ষ্ণ, আমাদের তিনজনের দিকে ওইভাবে তাকিয়ে আছে। ওই মেয়ের থেকে আমি না ধর্মর করে সব ছেড়ে দিয়ে পিছিয়ে গেছি, দরজাটা খোলেনি তখন, আমরা অত ঠেলাঠেলি করছি। সাথে সাথে আমি দিদিভাইকে বলেছি এই চল চল, আমার না ভালো লাগছে না। আর ও তো বাচ্চা মানুষও বুঝতে, কি দিদিভাই কি রে, আমি কিছু না, চল আমি তোকে পরে আনবো, তুই এরকম দরজা এখন খুলতে হবে না, তাড়াতাড়ি করে নিচে চল। বিশ্বাস করবে না, ওদের কি হয়েছে জানি না, আমি যখন নামছিলাম না আমার পুরো সারা শরীর না এরকম লোমগুলো এরকম খাড়া হয়ে গেছে, মানে আমার শরীর না আমাকে বোঝাচ্ছে যে এই ঠাকুর ঘরের ভেতর সে এখনো আছে, তার মানে সে এখনো ওখানে রয়েছে, সে দাঁড়িয়ে আমাদেরকে নিচে নেমে যাওয়াটা দেখছে। না আমার শরীরটা ছেড়ে দাও, হঠাৎ করে আমার বমি পেয়ে যায়, কিছুই খাইনি, যেরকম নিয়মভঙ্গের খাবার হয় মাছ ভাত এসব, হঠাৎ করে হরর করে বমি করেছি, করে আমি একটা জায়গায় বসে গেছি। তখন আমার বোন এসে বলছে তুই ওই কথাটা কেন বললি যে দরজার পেছনে যে আছে সে চাইছে না দরজাটা খুলুক। বিশ্বাস করো আমি কখন বলেছি আমারই মনে নেই। আমি বলছি আমি এরম কথা বলিনি তো, আমি তো বরঞ্চ তোকে বকছিলাম যে কেন তুই চেষ্টা করছিস ওরম ভাবে দরজাটাকে খোলার। না আমরা তালা দিইনি জানো তো, দরজাটা ওইভাবেই পড়ে আছে, তারপরে তো কেউ ভয়ের চোটে যাইনি, আমরা জিনিসটাকে অলরেডি দেখে এসেছি ওপর থেকে। আর এই হচ্ছে